অভিনয়কে যিনি প্রার্থনা মনে করেন, সারা জীবন কাটে দিলেন বাংলা চলচ্চিত্রের সঙ্গে অভিনয় শিল্পে, লেখালেখি করেছেন, কবিতা লেখেন, অসংখ্য চিত্রনাট্য আছে তার, পরিচালনা করেছেন। এমন গুণী শিল্পী আমাদের দেশের, তিনি হচ্ছেন এটিএম শামসুজ্জামান। আজকে আমরা তার বাসায় এসেছি এবং তার সাথে কথা বলবো ক্ষণকালীন। আসুন তার সঙ্গে আলাপ করা যাক। এখন যে সময়টা পার করছেন বাংলাদেশে, এই সময়টা আপনার কাছে কিভাবে ধরা দিচ্ছে? প্রশ্নটা খুব সহজে করলেন, উত্তরটা কিন্তু সহজ নয়। এখন যে সময়টা আমরা পার করছি, এই সময়টা ফিরে পাওয়ার জন্যই কিন্তু বাংলাদেশের জন্ম হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় কি আপনি সরাসরি অংশ নিয়েছিলেন? না, আমি এখানেই ছিলাম। আচ্ছা। এবং এখানে থাকা অবস্থাতে আমি দেখেছি যে কী অবস্থা, এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে আমার সংযোগ ছিল। আমি এই অবস্থায় এখানে সেখানে নানান জায়গায় বাড়ি বেরিয়েছি, সে আরেক অধ্যায়। এই বঙ্গবন্ধুর জীবনে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। এই জন্যই বঙ্গবন্ধু 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান। তাকে কাছ থেকে দেখা হয়েছিল, আপনার সুযোগ হয়েছিল? আমি তাকে দেখেছি সরযুগকে, কথা হতো, তার সঙ্গে কথা বলেছি। 70-এর ইলেকশনে সব পার্টির নেতাদের একটা সুযোগ দিয়েছিল যে বক্তৃতা দেওয়ার টেলিভিশনে। তিনি মেকআপ নিচ্ছিলেন, আমি পিছনে দাঁড়িয়ে। তখন উনি আমাকে বললেন, তোরা আনোয়ার হোসেনকে সিরাজউদ্দৌলা দিলি কেন? আমি তো উঠছে লম্বা, আমার গলা তো উঠছে ভালো, আমাকে দিতি। আমি করে জবাব দিই। তিনি বলতেন, আমার দেশের মানুষ সোনার মানুষ। আমরা এই কথা অনেকেই বলে, কিন্তু সোনার মানুষ বললো কেন? বাংলাদেশের মানুষ এক সানকি ভাত, একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, একটু লবণ মাখিয়ে খেয়ে বলে শুকর আলহামদুলিল্লাহ। তো এর চেয়ে সোনার মানুষ পৃথিবীর কোন দেশে আছে? কিন্তু আপনার মনে হয় না এখন সেই সোনার মানুষ অনেক বদলে গেছে, আগের মতো আর নেই? এটা সময়ের ব্যাপার। মানুষের জীবনে পরিবর্তন আসে ক্রমান্বয়ে, আস্তে আস্তে সেটার বিস্তার ঘটে। এখন বাংলাদেশের মানুষ, আমি বলবো যে পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে অনেক ভালো। এখনও কিন্তু আমরা একজন আরেকজনের খবর নেই। একটা সময় আসবে যখন একতলার লোক দোতলার লোককে চিনবে না। এখনো তো চেনে না, সংখ্যা খুব কম। একটা প্রশ্ন করি, যে আপনি তো দীর্ঘদিন শিল্পের জগতে বিচরণ করছেন, আমাদের দেশে এখনকার যে শিল্পের অবস্থা, এটা কি স্যাটিসফ্যাক্টরি? প্রথমেই মনে রাখতে হবে আমরা গরিব মানুষ। আর পৃথিবীর একটি শ্রেষ্ঠ কবিতা আপনি এক কাগজে লিখতে পারবেন, চলচ্চিত্র বানাতে গেলে টাকা লাগে। কাজে আমাদের প্রযোজকরা, তাদের এত টাকা নেই যে ভালো চলচ্চিত্র বানাতে গেলে ভালো টাকার দরকার হবে। তবু এই অবস্থার মধ্যেও বাংলাদেশে আমরা বেশ কিছু ভালো ছবি পেয়েছি, অস্বীকার করার উপায় নেই। জয় রায়ন থেকে আরম্ভ করে আমরা একদম শাকের নিয়ামত পর্যন্ত, সূর্য দিগল বাড়ি পর্যন্ত আমরা যদি আসি, তাহলে আমি এই চরম অর্থকষ্টের মধ্যেও আমরা কিছু ভালো ছবি করেছি। টাকা একটা বিষয় ধরলাম, কিন্তু যিনি শিল্পী তিনি তো ওর মধ্যেও কাজ করবেন, সেটা কি আমরা করি? শিল্পী হচ্ছে মাটির পুতুল, মাটির কাদামাটি। কাজেই শিল্পীকে তৈরি করার দায়িত্ব ডাইরেক্টরের, এবং সেই ডাইরেক্টর যদি তাকে সেইভাবে তৈরি করে, তাহলে তার নিজস্ব কিছু করার দরকার হয় না। তার বড় প্রমাণ সূর্য দিগল বাড়ি। ডলি যে অভিনয় করেছে, একবারের জন্য ভাবা যায় যে ডলি অভিনয় করছে? ডলির সঙ্গে আমরা যারা ছিলাম, আমরা ওই অল্পের মধ্যে
কত কষ্ট করে ছবিটা করেছি আমরা। মানে টাকায় মুখ্য না, আসল জিনিস তার মানে হচ্ছে শিল্পী ফিল্ম মেকারের তো একটা ক্ষমতা থাকার ব্যাপার আছে, সেটা কি আগে থেকে কমে গেছে না? আর কি করে কমবে? আপনার কোনো কিছু কমেনি। এখনকার মান, ছবির মান নিয়ে অনেক কথা হচ্ছে। ধীসম্পন্ন পরিচালক যে নেই তা কিন্তু না। ভালো ছবি বানাতে গেলে, ভালো মানের ছবি বানাতে গেলে টাকার দরকার। বেচারারা সেইভাবে প্রডিউসার পাচ্ছে না। যদি ভালো টাকা দেওয়া হয়, একটা ছবি বানাবার জন্য যদি মানে কারেক্ট ইনভেস্ট করা হয়, তাহলে আমার বিশ্বাস যে আমাদের বর্তমান যে ছেলেরা আছে তারা খারাপ করবে না। তার মধ্যে নতুন ছেলেরা যারা আসছে, এরা কিন্তু যথেষ্ট পড়াশোনা করে আসছে, এবং এই ছেলেদের কাছ থেকে আমি অনেক আশাবাদী। ভালো লেখক পাচ্ছি না, ভালো চিত্রনাট্যকার পাচ্ছি না, পরিচালক স্বর নিলেই হবে। তাও যদি আমি ভালো লেখক পাই, জয় রায় নিজেই লেখক ছিলেন। আমাদের দেশে লেখকের অভাব নাই। শওকত আলীর মতো লেখক, রাহাত খানের মতো লেখক, শওকত ওসমানের মতো লেখক, অনেক লেখক আছে। সেখান থেকে যদি গল্পটা নিয়ে আমরা ছবি করি, তাহলে তো খারাপ ছবি হওয়ার কথা না। এই যে এত চরিত্রে অভিনয় করেছেন সারা জীবন, আপনি কি স্যাটিসফাইড? মানে আপনার কি মনে হয় যে হ্যাঁ সব ধরনের চরিত্রই করা হয়েছে যা এই বঙ্গদেশের চরিত্র? সব চরিত্র একরকম নয়, তবে যখন যে চরিত্রে অভিনয় করি আমি দেখি চিত্রনাট্য ভালো না। চিত্রনাট্য এবং যদি ভালো না হয়, সংলাপ ভালো না হয়, গল্প ভালো না হয়, তখন কোনো রকম ভাত খাওয়ার জন্য আমাকে অভিনয় করতে হয়। আবার যখন দেখি যে চলচ্চিত্রটা ভালো, ডাইরেক্টর ভালো, চিত্রনাট্য ভালো, সংলাপ ভালো, তখন জীবন দিয়ে চেষ্টা করি ভালো কিছু করার জন্য। এখন আপনি যদি বলেন তাহলে আপনি এটা করেন কেন, তার আগে একটা কথা বলে যে আমাকে খেতে হয়। আমি সিম্পলি অভিনেতা, অভিনয় করে খেতে হয়, তবে একটা মান ধরে রাখার চেষ্টা করি। মানে অভিনেতারও তো কমিটমেন্ট আছে। অবশ্যই সেই কমিটমেন্টটা পুরোপুরি তো ধরে রাখতে পারি না, আমাকে তো সংসার চালাতে হবে। কোনো বিশেষ রাজনৈতিক চরিত্রে অভিনয় করবার ইচ্ছে ছিল আপনার কখনো? আমার তো হলো, আমাকে যে সমস্ত চরিত্র দেওয়া হয় এগুলো হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার, খলনায়ক, খারাপ লোক। তো ভালো চরিত্র যে করিনি তা না, তার সংখ্যা খুব কম। ভালো ডিরেক্টরও পাই নাই, বাইরে থেকে যারা আসে তারাও আমাকে নেয়নি। আমি আমার মতো করে যতটুকু পেরেছি ততটুকু করি। আমার সাধ্যের বাইরে তো আমি যেতে পারবো না, আমাকে সুযোগ তো দিতে হবে। সুযোগ পেলে তো আমি কাজ করব। আমি আমার এই বয়স পর্যন্ত একটা ভালো সুযোগ পাইনি। একজন ভালো পরিচালক যদি তার আন্ডারে অভিনয় করতে পারতাম, ভালো গল্প, ভালো উপন্যাস, এরকম যদি ভালো পরিচালক পেতাম, করিনি তা নয়, সেটা মনের মতো হয়নি। আপনি তো কবিতাও লেখেন। হ্যাঁ, সে তো 60-র কবি, 61 থেকে কবিতা লিখি, আজ পর্যন্ত লিখি। যখন মন চায় তখন লিখি। আমার সাহিত্যের গুরু রমেশ দাস, তারপর রমেশ দাস সঙ্গে সন্তোষ গাঙ্গুলি, সন্তোষ গুপ্ত, তো উনি ওনার কাছে ওই সংবাদে আমার অসংখ্য ছোট গল্প, কবিতা ছাপা হতো। আপনার নামে এটিএম শামসুজ্জামান নামেই ছাপা হতো? এটিএম শামসুজ্জামান নামেই লিখতাম, অন্য কোনো নামে লিখতাম না। এবং রমেশ দা আমাকে ভীষণ সাহায্য করতেন। তারপর শামসুদ্দিন, আবুল কালাম, কবি আব্দুল কাদের থেকে আরম্ভ করে এরকম অনেক বহু এডিটার, তাদের পেপার আমার কবিতা ছাপা হয়েছে। কবিতা কোনো বই বের হয়নি কখনো? আমি ইচ্ছে করে বের করি। আচ্ছা, কারণ আমার কেন জানি মনে হয়েছে সে এগুলা ঠিক কবিতা নয়, যদি ওরা চেপেছে। কেন কেন? মানে আমার ভেতর থেকে একটা মনে হয়েছে যে কবিতার মতো, কবিতা নয়। আমরা একটু কবিতার মতো কবিতা কি শুনতে পারি আপনার কাছে একটি? আমার কবিতা
যে নিরন্নের জনারণ্যে ক্ষুধার ক্ষুধা, ক্ষুধার ক্যান্সার করে করে খায় সুঠাম দেহের কোষ, অলক্ষ্যে আগত মৃত্যু, এবং তবু বেঁচে আছি দু চোখে প্রান্তরের সবুজ ঘাস মেখে, যেহেতু পৃথিবীকে বাঁচাবো বলেই। আছেন ক্ষণকালে কথা বলছিলাম প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামানের সঙ্গে। এমনি আপনার সাহিত্যে বলি, গল্প বলি, চিত্রনাট্য বলি, সেখানে কোন বিষয়টা বেশি প্রাধান্য পায়? আমার শিক্ষক স্বর্গীয় অজিত কুমার গুহ, সাহিত্যের, তিনি একটা কথাই বলেছেন যে মানুষের ক্যাপিটাল, ব্যবসায়ের ক্যাপিটাল টাকা, লেখকের ক্যাপিটাল মানুষ। সেই মানুষকে তোর জানতে হবে, বুঝতে হবে, তার মানসিক অবস্থা, তার বিপর্যয়, তার সুখের দিন, তার আনন্দের দিন, এটা তোকে নিজের মধ্যে লালন করতে হবে। তাহলে লেখক হতে পারবি, নাহলে নিমন লেখক হতে পারবি না। অভিনয় শিল্পে আপনার কোনো গুরু আছে যাকে আপনি ফলো করেছেন? আমার সারা জীবনের গুরু একজন, দিলীপ কুমার। আচ্ছা, ইয়েসব কা ওর যদি একটা ক্লোজ আপ 3.5 ঘন্টা দেখায়, আমি তাই দেখতে পারবো। এত ফ্যান আপনি। আমি এমন ফ্যান তার। আর আপনি তো সারা জীবন করলেন ঠিক তার উল্টো চরিত্র, তাই না? আমার দুটো, আমাকে সে ক্যারেক্টার দিলে তো। হ্যাঁ, কিন্তু এই যে দিনের পর দিন খলনায়কের চরিত্র করতে আপনার ক্লান্তি আসেনি? ক্লান্তি আসে না, এই জন্যে যে অভিনয়কে আমি মনে করি ইবাদত। আমি নামাজ পড়ি আল্লাহকে স্মরণ করে, আমি যখন অভিনয় করি আমি মনে করি এটাও ইবাদত। কিন্তু ইবাদত করতে গিয়ে যদি ক্লান্তি বোধ করি, তাহলে আল্লাহই বলেছে ইবাদত করো না। আমি খারাপ মানুষের চরিত্রে অভিনয় করি এই জন্যে তার শেষ পরিণতিটা কত খারাপ হয় সেটা দেখাবার জন্য। আপনি তো অনেক চিত্র পরিচালকের কাছাকাছি থেকে কাজ করেছেন, খানাতাকে দেখেছেন। আপনি যদি একটু জহির রায়হান সম্পর্কে আমাদেরকে বলতেন, খানাতা সম্পর্কে বলতেন। খানাতা এবং শ্রেষ্ঠ পরিচালক আমার কাছে একটাই মনে হয়েছে, সেটা হচ্ছে জহির রায়হান। জহির রায়হানকে হারিয়ে আমরা আমাদের চলচ্চিত্র অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে। খানাতাকে হারিয়ে আমরা অনেক কিছু হারিয়েছি। এই দুইজন পরিচালক তুলনাহীন, যিনি শর্ট তৈরি করতেন, নিজের তৈরি করতেন শর্টটা, কিভাবে একটা শর্ট তৈরি করতে হয়, কিভাবে লেন্সের ব্যবহার করতে হয়। এখন তো ডিজিটাল ক্যামেরা, তখন তো ডিজিটাল ক্যামেরা ছিল না। ওরই মধ্যে জহির রায়হান এমন সব ছবি করেছে, এইসব ক্যামেরা দিয়ে এখন ওই ছবি পায়। এখন পর্যন্ত একটা জীবন থেকে নেয়া বানাতে পেরেছে। বানাক তো একটা জীবন থেকে নেয়া। খানাতা সিরাজউদ্দৌলা বানাক, দেখবো। আসলে পড়াশোনা, খানাতার পড়াশোনা, জহির রায়হানের পড়াশোনা, চলচ্চিত্র সম্বন্ধে তার চিন্তা ভাবনা, এবং একজন বাঙালি হিসাবে বাঙালি সংস্কৃতিকে ভালোবেসে এরা পরিচালক হয়েছেন। কখনো সরাসরি রাজনীতি করতে ইচ্ছে হয়েছে? না, আমার রাজনীতি করার কারণ, মানুষ একসঙ্গে দুই কাজ করতে পারে না। দুই নৌকাতে পা পড়লে আপনি জলে ডুবে যাবেন। যে কোনো একটা কাজ করতে হবে। রাজনীতি করে আমার লাভটা কি? আমি এসেছি অভিনয়, চলচ্চিত্রে এসেছি অভিনয় করার জন্য, চলচ্চিত্র পরিচালনা করার জন্য। আমার রাজনীতি করার দরকারটা কি? নায়িকাদের তো অনেক দেখা গেছে ছবিতে অত্যাচার করেছেন, কিন্তু বাস্তবে নায়িকার প্রেমে পড়েছেন কখনো? প্রেমটা হচ্ছে মনের ব্যাপার, ভালো লাগার ব্যাপার। কাজেই কারোর প্রতি যে আমার ভালো লাগে নাই, কাউকে মুহূর্তের জন্য একটু দেখার ইচ্ছা হয়নি, এমন তো নয়, তা তো নয়। আমার মনে হয় সে আমারটা আমার মধ্যেই থাক, ওটা আমি জনসম্মুখে আনতে চাই না। তখন কি তাকে সেই বেদনা নিয়ে কবিতা লিখেছেন? না না, কবিতা তো এটা সবার জন্য,
সবার জন্যই কবিতা। আবার এমন কবিতাও তো লিখেছি, ঈশ্বর আমার ঈশ্বর নত জানু হয়ে আমি এখন প্রার্থনায় মগ্ন, আমাকে তোমার প্রতি বিশ্বস্ত থাকতে দাও। তুমি মনে রেখো আমি যিশু নই, আমি মোহাম্মদ নই, আমি মানুষ নিতান্ত সাদামাটা। আমার ভালোবাসার চাতক চোখে তুমি গোলক ধাঁধা সৃষ্টি করবা, আমাকে তোমার প্রতি বিশ্বস্ত থাকতে দাও। এটাও তো দেখেছি। আপনি তো বাংলাদেশের সর্বোচ্চ যে সম্মাননা 21শে পদক সেও পেয়েছেন, অনেক পুরস্কার পেয়েছেন। পুরস্কার কি শিল্পীর জীবনে গুরুত্বপূর্ণ কিছু? পুরস্কার একটা শিল্পীর জন্য অনেক বড়, তার কাজের স্বীকৃতি। সেটা 21শে পদকে বলুন আর যে পদকে বলুন, আমি সব পদককে সমান চোখে দেখি। পুরস্কারের অপর নাম হচ্ছে ভালোবাসা। আমি সব কিছু অস্বীকার করতে পারবো, ভালোবাসাকে অস্বীকার করতে পারবো না। নিশ্চয়ই না। তো আপনি শেষ পর্যন্ত মানুষের কাছে আপনার কোন বার্তাটা পৌঁছে দিতে চেয়েছেন? মানুষের অনেক ধরনের আদর্শ থাকতে পারে, এটা মানে থাকবে না এটা বলা অন্যায়, অনুচিত। একটি আদর্শ তার অবশ্যই থাকতে হবে, মানুষের প্রতি ভালোবাসা। সেটা নিজের স্বজন হোক, বাইরের লোক হোক, মানুষকে অস্বীকার করা যাবে না। মানুষের প্রতি যদি ভালোবাসা থাকে, আমি মনে করি এটা হচ্ছে শ্রেষ্ঠ ভালোবাসা।